নমস্কার, বাংলা স্ফিয়ার উইকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ প্রথমেই বিধানচন্দ্র রায়কে নিয়ে আমার নতুন সিরিজের তৃতীয় পর্ব, বিধান থেকে বিধানচন্দ্র। আপনাদের অনেকেরই হয়তো স্মরণে আছে যে বিধানবাবু কিন্তু তাঁর মেডিকেল কলেজের চাকরিটা অক্ষত রেখেই 27 মাসের ছুটি নিয়ে বিলেতে পাড়ি দিয়েছিলেন, একই সঙ্গে এফআরসিএস এমআরসিপি করবেন বলে। এবং সেই লক্ষ্য পূরণ হওয়ার পর তিনি কলকাতায় ফিরে আসেন। ইংরেজরা এদেশে তাদের শাসন ব্যবস্থা দৃঢ়ভাবে কায়েম করার পরে প্রশাসনের সুবিধের জন্য নানা রকম সার্ভিস চালু করেছিল। প্রতিটা সার্ভিসের মাথায় কিন্তু কোনো ভারতীয়কে বসতে দেওয়া হতো না। অনিবার্যভাবে সেখানে ইংরেজরাই থাকতো এবং তারাই দাদাগিরি করত। যেমন ধরুন, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এখনও রয়েছে। আমরা তো মোটামুটি ইংরেজরা যে কাঠামোটা করে গেছিল সেটাকেই আর কোনো রকম চেষ্টা না করে সেটাকেই রক্ষা করে চলেছি। আইএএস মানে তারা কালেক্টর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাজ করে। এছাড়া আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। আর তৃতীয় যে সার্ভিসটা ছিল সেটা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস। এই ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে ইচ্ছে করলে ভারতীয়রাও যোগ দিতে পারত, কিন্তু তার জন্য যত বছর বিলেতে থাকা আবশ্যক ছিল এবং সময় নষ্ট হতো, অনেকেই সে কাজ করতে রাজি হতেন না। কিন্তু এই তিনটে সার্ভিসের মাথাতেই যেহেতু ইংরেজ শাসন করছে, অতএব ইংলিশম্যান তার মাথায় থাকবে, এটা কোনো সন্দেহই নেই। বিধানচন্দ্র যদি চাইতেন তাহলে তিনি ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস জয়েন করতে পারতেন বিলেতে গিয়ে পরীক্ষা দিয়ে, কিন্তু তার গুরু তাকে সেটা বারণ করেছিলেন, করে বলেছিলেন যে খবরদার এই ভুলটা তুমি করো না, তুমি যেমন প্রভিন্সিয়াল সার্ভিসে আছো তেমনিই থাকো। কেননা মেডিকেল সার্ভিসে পরীক্ষা দিয়ে সসম্মানে উত্তীর্ণ হয়ে দেশে ফিরতে তোমার কত সময় লাগবে তা তুমি আন্দাজই করতে পারছো না। সুতরাং বিধানবাবু গুরু বাক্যকে শিরোধার্য করে প্রভিন্সিয়াল সার্ভিসেই থেকে গেছিলেন। এখন সমস্ত প্রভিন্সে যেমন একদিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকতো, পুলিশ সুপারিনটেন্ডেন্ট থাকতো, ডিস্ট্রিক্ট জাজ থাকতো, তেমনি সিভিল সার্জনও থাকতো। সিভিল সার্জন ওয়াজ দ্য হাইয়েস্ট পোস্ট ইন ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস ফর এ প্রভিন্স, একটা প্রদেশ। তখন তো আমরা ঠিক রাজ্য বলতাম না। এখন ইংরেজরা এই বিশেষ করে ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে যেসব ইংরেজ ডাক্তাররা কাজ করতে আসতেন এবং ভারতীয়দের তুলনায় 5 গুণ বেশি বেতন পেতেন, তাদের অনেকেরই কিন্তু কোয়ালিফিকেশন অনেক ভারতীয় ডাক্তারের তুলনায় অনেক কম ছিল। সুতরাং তাদের অধীনে কাজ করাটা স্পষ্টতই একটা আত্মগ্লানির ব্যাপার ছিল, যে গ্লানিবোধ বিধানচন্দ্রকে পীড়া দিত কলকাতায় ফিরে আসা ইস্তক। কিভাবে, আজকে আমি সেটাই আপনাদের সামনে কিছুটা বলার চেষ্টা করছি। এখন এই রকম একটা অবস্থায় দেশে ফিরে, অর্থাৎ কলকাতায় ফিরে, বিধানবাবু প্রথমেই দেখা করতে গেলেন সার্জন জেনারেলের সঙ্গে। তিনি সেই সময় আমাদের এই অবিভক্ত বাংলার মেডিকেল সার্ভিসের সর্বোচ্চ পদাধিকারী ছিলেন। বিধানবাবু যখন মেডিকেল কলেজ ছেড়ে বিলেতে পাড়ি দেন, তার আগে এই ভদ্রলোক বিধানবাবুর মাস্টারমশাইও ছিলেন। অতএব তার পুরনো ছাত্রকে দেখে
তিনি খুব আহ্লাদিত হলেন। একই সঙ্গে এমআরসিপি এফআরসিপি পাশ করে আসার জন্য প্রভূত কনগ্র্যাচুলেশনও জানালেন। তারপরে জানতে চাইলেন যে এবার বিধান ঠিক কী করতে চান। বিধানবাবুর তখন অল্প বয়স, তিনি বললেন যে দেখুন, আমি কলকাতাতেই থাকতে চাই এবং এখানেই ধীরে ধীরে একটা প্র্যাকটিস, নিজের প্র্যাকটিস গড়ে তুলতে চাই, কিন্তু হাসপাতালের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন না হয়ে। অর্থাৎ হাসপাতালে কাজ করার জন্য যেটুকু সময় ব্যয় করতে হবে সেটা আমি করব, কিন্তু তার সঙ্গে আমি আমার ব্যক্তিগত প্র্যাকটিসও করব। এই হচ্ছে আমার অভিপ্রায়। তখন সার্জন জেনারেল তাকে বলেন যে তিনি কলকাতাতে তার জন্য কোনো ব্যবস্থাই করতে পারবেন না। বিধানবাবু তো ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, আমার সঙ্গে বিলেতে এমআরসিপি পরীক্ষা দিয়ে ফেল করেছে এমন সব ইংরেজরাও দেখছি ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে ঢুকে এখানে দিব্যি আমাদের উপর ছড়ি ঘোরাচ্ছেন, বড় বড় পদে চাকরি করছেন, তাহলে এটা মেডিকেল কলেজের প্রফেসর করে দেওয়া হচ্ছে তাদের, আর আমরা যেন মনে হচ্ছে একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এইভাবে আমাদের ট্রিট করা হবে কেন? কেননা এটা তো পেশাদারি দক্ষতার প্রশ্ন, অন্য কোনো কিছুর নয়। শুধু আমার গায়ের চামড়া কালো বলে আপনারা এই বৈষম্যমূলক নীতি বহাল রাখবেন? এটা কি আপনি মনে করেন যে এটা একটা যথেষ্ট ফেয়ার অ্যান্ড জাস্ট সিস্টেম? তখন সেই সার্জন তাকে বলেন যে আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু দেখো আমাদের কাঠামোটা এমনই যে প্রভিন্সিয়াল সার্ভিসের কোনো ডাক্তারের সত্যি প্রমোশন বলো বা হরাইজন্টাল ভার্টিক্যাল গ্রোথ যাই বলো না কেন, তার ক্ষেত্রটা সত্যিই খুব সীমিত। সবশেষে তিনি বিধান একেবারে নাছোড় বুঝতে পেরে তিনি বলেন যে একমাত্র যে জায়গায় আমি তোমাকে ঢুকিয়ে দিতে পারি সেটা হচ্ছে ক্যাম্পবেল মেডিকেল স্কুল। সেখানে তুমি ছাত্রছাত্রীদের পড়াতে পারো। এখন বিধানবাবুর সঙ্গে একই সঙ্গে লেখাপড়া করা, কিন্তু মেধায় বিধানবাবুর চাইতে কয়েক ধাপ নিচে, ইংরেজরা যখন মেডিকেল কলেজে সোজা প্রফেসরের পদ অলঙ্কৃত করছে, তখন বিধানবাবুর কপালে ওই ক্যাম্পবেল মেডিকেল স্কুলের একটা শিক্ষকের চাকরির বাইরে আর কিছুই জুটল না। এবং এমনই ভাগ্যের পরিহাস, সার্জন জেনারেল বলে দিলেন বটে, কিন্তু তখন ওই মেডিকেল স্কুলে কোনো শূন্য পদই ছিল না। তাহলে বিধানবাবু কি করে সেখানে যাবেন আর কিভাবেই বা ছাত্র পড়াবেন? সুতরাং এই অবস্থা দেখে আবার সার্জন জেনারেল বললেন, তুমি এক কাজ করো, আপাতত কিছুদিন তুমি জেলা শহরগুলোয় ঘুরে এসো, ততদিনে এই ক্যাম্পবেলের কোনো না কোনো পদ খালি হবে, তখন তোমাকে ঢুকিয়ে দেবো। এবার বিধানবাবু তাকে পরিষ্কার বলে দিলেন যে না, সেটা হবে না, আমি কলকাতা ছেড়ে কোথাও যাব না। যদি আমার এই পদমর্যাদা, স্টেটাস
এগুলোই আমার জীবনের লক্ষ্য হতো, তাহলে আমি তো অনায়াসে ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে যোগদান করতে পারতাম। আমি মনে করি আমার সে যোগ্যতা ছিল, হয়তো একটু বেশি সময় লাগতো, কিন্তু পেতাম। কিন্তু তিনি প্রভিন্সিয়াল সার্ভিসে থেকে গেছেন শুধু একটাই কারণে, সেটা হলো তিনি কলকাতাতে থাকবেন এবং এখানেই তার মতো করে একটা প্র্যাকটিস ধীরে ধীরে গড়ে তুলবেন। এখন সার্জন জেনারেল বললেন, তখন যে কথাটা বললেন সেটা যথেষ্ট অপমানজনক। তিনি বললেন, ইট ইজ নট পসিবল ফর মি টু প্রোভাইড ফর এ হোয়াইট এলিফ্যান্ট লাইক ইউ ইন কলকাতা। মানে আস্পর্ধা কোন লেভেলে গেলে বিধানচন্দ্র রায়কে একজন সার্জন জেনারেল শুধুই শ্বেতাঙ্গ হওয়ার সুবাদে তাকে শ্বেত হস্তি বলে বর্ণনা করতে পারেন, আপনারা ভেবে দেখুন। শুধু তাই নয়, তোমার মতো শ্বেত হস্তিকে কলকাতায় কোথাও রাখার কোনো সম্ভাবনাই আমি দেখছি না। তখন বিধানবাবু ফের ওই সার্জন জেনারেলকে বললেন যে আপনি এক কাজ করুন, এই যে কথাটা আমাকে বললেন সেটা প্লিজ 2 লাইন লিখে তার তলায় সই করে আমাকে দিয়ে দিন, তাহলে সেটা দেখে আমি এই প্রভিন্সিয়াল সার্ভিস থেকেও সঙ্গে সঙ্গে ইস্তফা দিতে পারবো। তখন সার্জন জেনারেল বেশ ঘাবড়ে গেলেন। তিনি বললেন, না, সেটা আমার দ্বারা সম্ভব হবে না। একবার যদি আমি সেটা করি তাহলে এই ইন্ডিয়ান প্রেস আমাকে একেবারে ছিঁড়ে খাবে। তারা বলবে যে বিসি রায়ের মতো একজন ডাক্তারকে একজন ইংরেজ বাধ্য করেছে যে সরকারি চাকরি থেকে ইস্তফা দিতে। এরপরে আর কথাবার্তা এগোয়নি। বিধানবাবু সেখান থেকে চলে আসেন। তারপরে কয়েক মাস তিনি ওই এখন যে কথাটা এই প্রাইমারি টিচারদের ক্ষেত্রে বা এই এসএসসির ক্ষেত্রে আমরা খুব শুনে থাকি, অর্থাৎ সুপার নিউমারারি পোস্ট, মেডিকেল কলেজে বিধানচন্দ্রকে এইরকমই একটা সুপার নিউমারারি জব দেওয়া হলো। সেটা কোনো কাজই নয়, মানে এত লঘু একটা কাজ যার জন্যে এফআরসিএস, এমআরসিপি দূরস্থান লাইসেন্সিয়েট হলেই চলে। কিন্তু বিধানচন্দ্র যেহেতু বিধানচন্দ্র ছিলেন, তিনি না বললেন না। তিনি কাজটা করতে তার বাঁ হাতের খেলা, সারা দিন সময় পেতেন অন্য কিছু করার, কিন্তু নিরুপায় হয়ে তিনি কিছু করতেও পারতেন না। তিনি এরপর নিজের বুদ্ধি খাটিয়ে মেডিকেল কলেজে একটা টিউটোরিয়াল ক্লাস, সার্জারি টিউটোরিয়াল ক্লাস শুরু করলেন এবং সেই টিউটোরিয়াল ক্লাসে যারা ছাত্র হিসেবে এলো, পরবর্তীকালে এই কলকাতা শহরের যারা যশস্বী ডাক্তার বলে পরিচিত হয়েছিলেন, তারা সবাই বিধানবাবুর ওই টিউটোরিয়াল ক্লাসের ছাত্র ছিলেন। বিধানবাবুকে তাহলে কি কাজ দেওয়া হয়েছিল শুনলে আপনারাও হাসবেন। তাকে বলা হয়েছিল, তুমি কলকাতা পুলিশের যে কনস্টেবল আছে তাদেরকে ফার্স্ট এড শেখানোর ক্লাস নেবে। তিনি একটু মুচকি হেসেছিলেন, কিন্তু যেহেতু তার মধ্যে একটা খুব ব্যতিক্রমী শৃঙ্খলাবোধ এবং কোনো কাজকে ছোট করে দেখার মানসিকতা ছিল না, অতএব
তিনি সেটাকে নিয়ে নিলেন এবং মনে মনে ভাবলেন, কাজটা যদি তিনি না নেন তাহলে এই ইংরেজগুলো বলতে শুরু করবে যে কৃষ্ণাঙ্গরা বিলেতে গিয়ে ডিগ্রি পেয়ে এলে তাদের খুব মাথা ভারী হয়ে যায়, ফলে দেশে ফিরে এসে তাদের যে কাজ করতে বলা হয় তারা সে কাজ করতেই পারে না, করতে চায় না। বিধানবাবু এই ধরনের অপবাদের মুখে পড়তে একেবারেই রাজি ছিলেন না। ফলে প্রায় 9 মাস, টানা 9 মাস ধরে তার কাজ ছিল মেডিকেল কলেজে পুলিশ কনস্টেবলদের শেখানো যে ফার্স্ট এড কী করে অ্যাডমিনিস্টার করতে হয়। এবং এই 9 মাস একটানা ধৈর্যের পরীক্ষা দেওয়ার পরে অবশেষে ক্যাম্পবেল মেডিকেল স্কুলে অ্যানাটমিতে একজন শিক্ষকের পদ খালি হলো, কেননা সেখানে আরও একজন শিক্ষক তার অবসরের দিন চলে এসেছিল বলে। তিনি ক্যাম্পবেলে গেলেন বটে, কিন্তু সেখানে পড়ানো ছাড়া তার তো কোনো কাজ ছিল না। কোনো ক্লিনিক্যাল কাজ, ক্লিনিক্যাল ওয়ার্ক যেটা সব ডাক্তার চেয়ে থাকেন, তার কোনো সুযোগই সেখানে ছিল না। তবে তার নিজের প্র্যাকটিস অন্যদিকে কিন্তু ধীরে ধীরে জমে উঠেছিল। তবু তিনি হাসপাতালের সঙ্গে সঙ্গ ছিন্ন করতে চাননি, কেননা তার মনে হয়েছিল হাসপাতালে থেকে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করবেন কিংবা বেটার ফেসিলিটিতে কাজ করার সুযোগ পাবেন, সেটা শুধু প্রাইভেট প্র্যাকটিস করলে সম্ভব হবে না। অতএব যত মনোকষ্টই হোক তিনি এই অধ্যাপনার চাকরিটাই করবেন। তখন ওই ক্যাম্পবেল কলেজের যিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন ওই ইনস্টিটিউশনের, তার নাম ছিল কর্নেল অ্যান্ডারসন। একদিন কলেজে গিয়ে বিধানবাবু দেখেন যে তার সহযোগী হিসেবে সুপারিনটেন্ডেন্ট একজন ডিমনস্ট্রেটরকে তার সঙ্গে আগাম পরামর্শ না করেই নিয়োগ করে দিয়েছেন। বিধানবাবু সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করেন, অ্যান্ডারসনকে বলেন দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। অ্যান্ডারসন তখন বুঝতেই পারেন নিজের ভুলটা এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে নেন। এরপরে যিনি সুপারিনটেন্ডেন্ট হয়ে আসেন মেজর রেইট, তিনি ছিলেন ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসেরই লোক। তার সঙ্গে বিধানবাবুর মতান্তর, মনান্তর, যাই বলুন না কেন, খটাখটি একেবারে প্রায় অনবরত লেগে থাকত। এবং সেই কাহিনীগুলো ভীষণ চমৎকার। এই ভদ্রলোক মেজর রেইট প্রথম দিন কলেজে জয়েন করেই বিধানবাবুকে বললেন, শোনো, আজকে ডিউটি আওয়ার্সের পরে তুমি একবার আমার বাড়িতে আসতে পারবে? এই কলেজের পঠন পাঠন ইত্যাদি নিয়ে তোমার সঙ্গে আমি একটু আলোচনা করতে চাই। বিধানবাবু ভদ্রতা করে সেই আমন্ত্রণ রক্ষা করলেন, সাহেবের বাড়ি গেলেন। বসার ঘরে সোফাতে
বসতে না বসতেই ওই রেইট তাকে জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি এখানে কি কাজ করো? তারপর তখন বিধানবাবু যে কাজটা করেন সেটাই বললেন, যে আমাকে লেকচার তো নিতেই হয়, এছাড়া আমি ছাত্রদের ডাইসেকশন সুপারভাইজ করি এবং ডিমনস্ট্রেটরদের কাজেরও দেখভাল করি। তখন হঠাৎ নতুন সুপারিনটেনডেন্ট হওয়া সাহেব তাকে বলেন, কিছু মনে করবেন না, আপনি যে কাজ করেন সেই তুলনায় আপনি অনেক বেশি টাকা মাইনে পাচ্ছেন। শুনে তো বিধানবাবুর চক্ষু চড়ক গাছ, কেননা তখন তার মাইনে ছিল মাসিক 330 টাকা। তখন এইরকম একটা অভ্যর্থনা পেয়ে বিধানবাবু তো রিজু মেরুদণ্ডের মানুষ, তিনি বললেন যে আচ্ছা, একজন এফআরসিএস এমআরসিপি পাশ করে আসা ডাক্তার প্লাস কলকাতায় এমডি করা, 330 টাকা মাত্র মাসে বেতন পাবেন, অথচ এই পরীক্ষাগুলোয় ফেল করা 11 জন তিনি শ্বেতাঙ্গ বলে 1,500 টাকা বেতন পাবেন। এটা কি ধরনের ব্যবস্থা? বিধানবাবু জানতেন এই নতুন সাহেব এই কাজে যোগ দেওয়ার আগে এডিনবারায় এমআরসিপি না এফআরসিএস কোনো একটা পরীক্ষায় ফেল করেছিলেন। বিধানবাবু যে এইভাবে নাম না করে একেবারে বিলো দ্য বেল্ট হিট করতে পারেন, সাহেব সম্ভবত তা বোঝেননি। এর পরের গল্প আরও চিত্তাকর্ষক, সেটা আগামী এপিসোডের জন্য তুলে রাখছি। নমস্কার।